আমাদের দেশি স্মার্টফোন ব্র্যান্ডগুলো কিন্তু ডে বাই ডে ভালো কাজ করছে। আমাদের দেওয়া ফিডব্যাক, আপনাদের থেকে নেওয়া ফিডব্যাক সেগুলো নিয়ে তারা আস্তে, আস্তে ভালো কাজ করছে। যেমন রিসেন্টলি ওয়ালটন লঞ্চ করে দিল ওয়ালটন প্রিমো NX6। আমি আমার কোনো একটা টেক নিউজে যেন শেয়ার করছিলাম ওয়ালটন NX সিরিজের নতুন একটা স্মার্টফোন নিয়ে আসবে। এটা হলো সেই স্মার্টফোন। আমার দেখা ওয়ালটনের সেরা ক্যামেরা ফোন বলতে পারেন। হ্যাঁ, ওয়ালটনের অনেক ফোনই আমরা ব্যবহার করেছি। সেগুলো অনেকগুলো ক্যামেরা ভালো, অনেকগুলো মোটামুটি ছিল। বাট এই স্মার্টফোনের ক্যামেরাটা সত্যিই বেশ ভালো। স্মার্টফোনটা দেশের মার্কেটে ৳১৫,৯৯০ তে পাওয়া যায়। তো NX6 এর ফার্স্টে যদি আমরা একটু ডিজাইন নিয়ে বলতে যাই, রিয়ার প্যানেলটা দেখে কার কথা যেন মনে পড়ছে? অ্যাপল ইন্সপায়ার্ড, রাইট? 12 সিরিজ, 13 সিরিজের মতোই লাগছে কিছুটা ক্যামেরা মডিউলটা। তবে এর রেয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্মার্টফোনটা মেবি ২ টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, ব্ল্যাক আর ব্লু। আমার কাছে পার্সোনালি এই কালারটা বেশ ভালো লেগেছে। রেয়ার প্যানেলটাতে হালকা একটু ম্যাট ফিনিশ ভাব আছে। এর ফলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বসে না, আর স্ক্র্যাচ পড়বে অবশ্যই, তবে কম দেখা যাবে। আর পোর্টস বাটনে আমরা ভলিউম রকার, হোম বাটন পেয়ে যাব। উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, লেফট সাইডে সিম কার্ড স্লট, নিচে USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা বলছিলাম, এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। তবে আমার মনে হয় এটা যদি সাইডে দেওয়া হতো এই ফোনটার সাথে আরও বেশি ভালো লাগতো, দেখতে আরও সুন্দর লাগতো। NX6 কিন্তু বেশ বড়সড় স্মার্টফোন, এক হাতে হ্যান্ডেল করাটা একটু মুশকিল হয়ে যাবে এবং এটা যথেষ্ট ভারীও। তবে ফোনটা যে অনেক মোটা এমন না। ভারী হওয়ার পিছনে মেইন রিজন হলো এর মাঝে 6000 mAh ব্যাটারি রয়েছে। পরে আমরা ব্যাটারি নিয়ে আলোচনা করব। আসা যাক ডিসপ্লে সেকশনে। 6.7 ইঞ্চের বিশাল বড় জায়ান্ট ডিসপ্লে থাকছে এখানে, যা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এটি IPS LCD প্যানেল, টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঁচল। পাঁচল কাটারটাও মানে বলা যায় অ্যাভারেজ সাইজ। চিন বা বেজেল আমি বলবো 15-16 হাজার টাকা বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনে এমনটা আমরা দেখি। ডিসপ্লের ব্রাইটনেস ইনডোর বা শ্যাডো এরিয়ার জন্য একদম ঠিকঠাক। ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করবে, বাট স্টিল ভিজিবল। ডিসপ্লে টাচ রেসপন্স আমরা ঠিকঠাক পেয়েছি, তাতে কোনো ধরনের সমস্যা নেই। তবে ডিসপ্লে কালার রিপ্রোডাকশন নিয়ে বলতে গেলে এটা যথেষ্ট কালারফুল। আরেকটু ভিভিড, আরেকটু কালারফুল হলে হয়তো অনেকেরই ভালো লাগতো। কিন্তু এই ডিসপ্লেতে আমরা 60 হার্টজ রিফ্রেশ রেট দেখছি। 15-16 হাজার টাকা বাজেটে আরও কয়েকটা ব্র্যান্ড আছে যারা কিনা ফুল এইচডি প্লাস সাথে 90 হার্টজ অফার করছে। সো ওয়ালটনের ফোনটাতে যদি 90 হার্টজ থাকতো ফুল এইচডির পাশে, আমরা আর কোনো ধরনের কমপ্লেন করতে পারতাম না। তবে আরেকটা ব্যাপার থাকে, 90 হার্টজ এবং ফুল এইচডি প্লাস এই দুইটা যদি একসাথে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসরের উপর একটু বাড়তি প্রেশার পড়ে। এবং সাধারণত আমরা 15-16 হাজার টাকা বাজেটে যে ধরনের প্রসেসরগুলো পাই এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের দিকের, সেগুলো যে অনেক আহামরি পারফরমেন্সের হয়ে থাকে এমনটা না। আর থেকে ডিসপ্লে প্রোটেকশনের বিষয় আমরা জানতে পারিনি আসলে এতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা। তবে এর বক্সে একটি প্রোটেক্টর দেওয়া আছে, আপনি সেটা অবশ্যই ব্যবহার করবেন। পারফরমেন্স সেকশনে MediaTek Helio G85, র্যাম রয়েছে 4GB, স্টোরেজ রয়েছে 64GB, রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে। অনেকেরই প্রশ্ন থাকবে MediaTek Helio G85 কেন, G88 দিলেই তো পারতো। MediaTek Helio G88, G85 অলমোস্ট কাছাকাছি, খুব বেশি দূরের কিছু না। হ্যাঁ, গেমিংয়ে MediaTek Helio G88 স্লাইডলি বেটার রেজাল্ট করে, বাট রেগুলার পারফরমেন্স নিয়ে যারা সন্তুষ্ট তাদের চোখে মনে হয় না এটা পড়বে আর কি। বাট স্টিল এরকম বাজেটে আমরা MediaTek Helio G88 হয়তো বিভিন্ন ব্র্যান্ড থেকেও পেয়ে যাই। রেগুলার পারফরমেন্সে বলা যায় 15,000 টাকা বাজেটের অন্যান্য স্মার্টফোনগুলোর মতো একদমই অ্যাভারেজ রেজাল্ট করতে পারছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম ডিসেন্ট ছিল, মাঝে মধ্যে টুকটাক ল্যাগি ভাব পেয়েছি, তবে একদম ফ্রিজ হয়ে যাওয়া, আটকে যাওয়ার মতো প্রবলেম পাইনি। বাট মাল্টিটাস্কিংয়ে এইটা আরেকটু বেটার রেজাল্ট দিবে বলে আশা করছিলাম। এমনিতে এর ইন্টারফেসটা বেশ ক্লিন, অনেক ব্লোটওয়্যার নেই, কয়েকটা আছে যেগুলো চাইলে আপনি আবার আনইনস্টলও করতে পারবেন। এছাড়া অনেক ফিচার টিচার রয়েছে যেগুলো আপনি নিজেই ঘাটিয়ে ঠাটিয়ে নিতে পারবেন। গেমিং নিয়ে বলতে গেলে আমরা বেশ কিছু গেম এটাতে প্লে করি, মোট 4টা গেম: পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, সিওডি। তো সিওডি এবং ফ্রি ফায়ার এই দুইটা গেমের জন্য এই স্মার্টফোনটা বেশ ভালো হবে। অনেকেই আছেন যারা ফ্রি ফায়ার খেলেন, প্রচুর ফ্রি ফায়ার খেলেন, তারা 15,000-16,000 টাকার স্মার্টফোন কিনতে চান, এটাকে চয়েস করতে পারেন। এবং সেখানে আমরা ল্যাগ ট্যাগ পাইনি, মোটামুটি ভালোভাবে চলছিল। আর সিওডিও বেশ অপটিমাইজড একটা গেম যেটা স্মার্টফোনের সাথে ভালো রেজাল্টই করছে, এবং গ্রাফিক্স সেকশন নিয়ে মোটামুটি সদস্য থাকবেন। বাট অ্যাসফল্ট 9-এ আমরা ভালো রকমেরই ল্যাগ পেয়েছি, শুরু দিকটাতে একদম বেকায়িত রকমের ল্যাগ ছিল, তারপর আস্তে ধীরে এটা কিছুটা স্টেবল পারফরমেন্স করে, বাট স্টিল টুকটাক ল্যাগ আছে। আর পাবজির ক্ষেত্রে পাবজি নিউ স্টেটে আমরা মোটামুটি ল্যাগ পেয়েছি। দীর্ঘক্ষণ গেম প্লেতে ফোনটা অনেক বেশি হিট আপ হয় না, বাট পাবজিতে অ্যাকশন মোমেন্টে ল্যাগ পাওয়া যায়। আমরা বলছিলাম এখানে 6000 mAh ব্যাটারি রয়েছে, যা দিয়ে অনায়াসে 2 দিন চালানো যায়। যারা রেগুলার ইউজার অনায়াসে 2 দিন চালাতে পারবেন। যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন, একদিন পার করেও হয়তো আপনি কিছুটা ব্যবহার করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, এই স্মার্টফোনের বক্সে আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। 6000 mAh একটা ব্যাটারির জন্য 10 ওয়াটের চার্জার একদম বাচ্চা, নাদান শিশু। ওয়ালটনের উচিত ছিল অবশ্যই এর সাথে একটি 18 ওয়াটের চার্জার দেওয়া। অ্যাটলিস্ট 18 ওয়াটের চার্জার দিলেও স্মার্টফোনটা হয়তো দ্রুত সময়ে চার্জ করা সম্ভব হতো। সো আই হোপ নেক্সট টাইম ওয়ালটন এই বিষয়গুলোর দিকে নজর রাখবে। বাই দ্য ওয়ে, একটা ব্যাপার অবশ্যই গেমিং সেকশনে বলা উচিত ছিল, এতে কিন্তু জাইরোস্কোপ সেন্সরটি রয়েছে, যা অনেকেরই প্রয়োজন হবে। স্মার্টফোনটিতে সিঙ্গেল স্পিকার থাকছে বটমে। লাউডনেস ওকে, বাট ফুল ভলিউমে গেলে ডিস্টরশন পাবেন। আর সাউন্ড কোয়ালিটি বেশ ক্লিয়ারই বলা যায়, এমনি মোটামুটি ঠিক আছে। ইভেন এয়ারপিসের সাউন্ড আমি ঠিকঠাক পেয়েছি।
এবারে আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, ক্যামেরা সেকশন, যা আমার এই স্মার্টফোনের বেশ ভালো লেগেছে। রিয়ার প্যানেলের মেইন সেন্সরটি হলো 48 মেগাপিক্সেলের, তারপরে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো মেইন সেন্সর 48, যার থেকে প্রপার লাইটিং কন্ডিশনে আমি আশানুরূপ ছবি পেয়েছি। বেশ ভালো রকমের শার্পনেস, ডিটেলস ধরে রাখছে। কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে হ্যাঁ, কালার কিছুটা বুস্ট আপ করে, বাট স্টিল এগুলো দেখতে খুবই ভালো লাগবে। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি আপনি বলতে পারেন। ইভেন শ্যাডো এরিয়াতেও একটা ডিসেন্ট পারফরমেন্স দিতে পারছিল এই স্মার্টফোনটি। শ্যাডোতে গেলে কিছুটা কন্ট্রাস্ট বেড়ে যায়, একটু সফট হওয়ার প্রবণতা থাকে ঠিকই, কিন্তু অবশ্যই চলনসই ছবি আপনি পাবেন। আমি তো বলবো ওয়ালটনের প্রিভিয়াস জেনারেশনের বেশ কিছু স্মার্টফোনের চাইতে এর ক্যামেরা অবশ্যই অনেকটা দূর এগিয়ে থাকে। এরপরে 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। 8 মেগাপিক্সেল হলে আমি আরও বেশি খুশি হয়ে যেতাম, বাট 5 মেগাপিক্সেল যে একদম ফেলে দেওয়ার মতো এমনটা মোটেই না। চলনসই ছবি এর থেকেও পাবেন। হ্যাঁ, তুলনামূলকভাবে শার্পনেস, ডিটেলস কিছুটা কম রয়েছে। ইভেন ডাইনামিক রেঞ্জও মেইন ক্যামেরার তুলনায় একটু পিছিয়ে থাকবে, বাট অবশ্যই এর ছবিও চলনসই, বাট লো লাইটে কিছুটা পিছিয়ে থাকবে। এরপরে ডেডিকেটেড ডেপথ সেন্সর রয়েছে পোর্ট্রেট মোডের জন্য। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ওকে লেভেলের, মেইন সাবজেক্ট একটু সফট করে, একটু কালার শিফটও করে, বাট তারপরেও এর ছবি নিয়ে সন্তুষ্ট থাকার মতো ছিল। এরপর আসছি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, যা 8 মেগাপিক্সেলের। এটা আমার মনে হলো শুধুমাত্র প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস, ডিটেলস ধরে রাখতে পারে, বাট ডাইনামিক রেঞ্জ ততটা ভালো ছিল না। মাঝে মধ্যে কালারও কিছুটা শিফট করে, আর লো লাইট পারফরমেন্স নিয়ে আমি আসলেই সন্তুষ্ট না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরেকটু গুরুত্ব দেওয়া যেত। ভিডিও রেকর্ড করা যাবে মেইন ক্যামেরায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। নেই কোনো ইআইএস বা ওআইএস, মানে স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন। স্ট্যাবলভাবে শ্যুট করতে পারলে ভিডিও কাজে লাগানো যাবে, বাট খালি হাতে করলে হয়তো খুব একটা কাজে কিছু হবে না। আমার মনে হয় আস্তে আস্তে ব্র্যান্ডগুলোর এই যে 14-15 হাজার 16 হাজার টাকা যারা ফোন তৈরি করে, তাদেরও এই ইআইএসটা আসলে অ্যাড করা উচিত। সো ওভারঅল ফাইনালি ক্যামেরা সেকশন নিয়ে সত্যিই সন্তুষ্ট থাকার মতো, এবং ক্যামেরা সেকশন আমি বলবো 15-16 হাজার টাকা বাজেটের আরও অনেক স্মার্টফোনকে বিট করার মতো ক্ষমতা রাখে, আবার অনেকের সাথে হেড টু হেড কম্পিটিশন করে। আর রয়েছে নেটওয়ার্ক রিসিপশনের বিষয়। ওয়াইফাই কানেক্টিভিটি ভালো পেয়েছি, তারপরে সেলুলার ডাটা সে সমস্ত জায়গায় ঠিকঠাক ছিল, কথা বলে দেখা হয়েছে, তাতে কোনো ধরনের সমস্যা নেই। মোটামুটি বাকি সব কিছুই ওকে আছে। তাহলে এবারে ফাইনালি যদি আমরা একটু দুইটা পার্ট আলাদা করি, ভালো দিক এবং কমতি দিক, তো আমরা যদি প্রথমে এর ল্যাকিংস নিয়ে বলতে যাই, এটাতে 90 হার্টজ থাকলে আরও ভালো হতো। দেন এটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, সেটা রেয়ারে, যেটা খুবই ফাস্ট, বাট এটা সাইডে দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। প্রাইসের বিষয় নিয়ে বলবো 16,000 টাকা, যদি কিঞ্চিত কম হতো, 15,000 টাকা বাজেট এটা আসতো, তাহলে আরও চমৎকার হতো। অথবা এটা র্যাম যদি 4 GB না হয়ে 6 GB হতো, তাহলে আরও জোস হতো। আর এবারে যদি ভালো দিক নিয়ে বলতে যাই, বেশ গুড লুকিং একটি স্মার্টফোন, একটা আইফোন ফিল পাওয়া যায়। তারপরে এটার ডিসপ্লে সেকশনটাও ভালো। তারপরে এটার যে পারফরমেন্স, সেটা একটা অ্যাভারেজ বা ব্যালেন্স পারফরমেন্স দিতে পারছে বলতে পারেন। ব্যাটারিটা বেশ বড়, 6000 mAh ব্যাটারি, যেহেতু আপনি অনায়াসে এটা দিয়ে 1.5 থেকে 2 দিন ব্যবহার করতে পারছেন। সো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ভালো দিকের মধ্যে। ও, আসল কথাই তো কইনি, এটার ক্যামেরা তো অনেক ভালো। তাহলে যারা কিনা একটা ক্যামেরা ফোনও কিনতে চান 16,000 টাকার মধ্যে, তারাও দেখতে পারেন। পরিশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার কাছে এই স্মার্টফোনটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন ভিডিওতে।